আমার তো মনে হয় প্রধানমন্ত্রীর ব্রেন ফাংশন অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় ওনার পুষ্টিকর খাবার খাওয়া দরকার, এবং প্রতিদিন 3 বেলা 3,000 টাকার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট হলে বরং জাতি উপকৃত হবে, কারণ তাহলে তার ব্রেনটা আরো দ্রুত কাজ করবে। ওনার ব্রেন যদি আমার মতো কাজ করে তাহলে বিপদ না। আমি 50 টাকার লাঞ্চ খেতে পারি কারণ আমার ব্রেনের তো কোনো দাম নাই, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী, ওনার লাগে 5,000 5,000 5,000 15,000 টাকা খাক, তবু ব্রেনটা বেটার কাজ করবে। আর তারপরে যেমন ধরুন সস্তা শার্ট, সাদা শার্ট, এটা একটা ইমেজ, মানে এগুলো মানুষ কিভাবে নিচ্ছে না নিচ্ছে ওটা তো আসলে আশপাশে যারা থাকে তাদেরও একটা মেধার লেভেলের ব্যাপার আছে। হ্যাঁ, ওনারা ওনাদের বুদ্ধি মতন ইমেজ পুনরুদ্ধারে কাজ করছেন, কিন্তু এটা তো ওনাদের বুদ্ধি মতো। তো এটা আসলে সত্যিকার অর্থেই যারা মানে ডিসিশন, মানে আমি কি বলবো, যারা ইউনো the the decision maker, the society that makes the decision, the society that creates the narrative, and the society that actually decides what's going to happen and what's not, তাদের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য আমি ঠিক জানি না। কিন্তু এই পলিসিটা, এই তিনটা ক্ষেত্রে আপনি বললেন, এই তিনটা ক্ষেত্রে নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নাই। এটা 6 মাস গেছে প্রধানমন্ত্রীর ইমেজ উদ্ধার প্রকল্প হিসেবে। তো প্রধানমন্ত্রীর ইমেজ আসলে এই বিষয়গুলো বেশ আলোচনা হয়েছে, গণমাধ্যমেও আলোচনা হয়েছে, আপনি যে বিষয়গুলোর কথা বলছিলেন, কিন্তু মানে এই পরিবর্তনটা বা এই ইমেজটা পোট্রে করবার প্রয়োজনীয়তা কেন হলো? কারণ বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রীর মা, তিনিও সফল প্রধানমন্ত্রী, তাকে যেভাবে দেখা যেত, তাকেও খুব সফিস্টিকেটেড এবং তাকে খুব পশ হিসেবেই তাকে মানে দেখা যেত, নারী হিসেবে একজন একটু ভিন্ন ধর্মী, তার পোশাক আশাক চলাফেরার মধ্যে একটা ভিন্নতাও ছিল বটে। তো তার সফিস্টিকেটেড আচরণ বেশভূষা, সেটা কি তার জন্য কোন রকম অনুকরণীয় না হয়ে তার বিপরীতটা যেটা, সেরকম কি কিছু ছিল? কেন আসলে বর্তমান প্রধানমন্ত্রী বা তার পুত্রকে সেখান থেকে সরে খুব সিম্পলিসিটি দেখাতে হচ্ছে, যে সাদা শার্ট পরছে? এটা আসলে উনি এবং ওনার আশপাশের মানুষ বলতে পারবে, এটা তো আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট, এটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে ম্যাডামের যেটা আমি মানে আমাদের এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে যে ম্যাডাম ওয়াজ ভেরি জেনুইন। হ্যাঁ, ওনাকে আসলে কখনো আরোপিত মানুষ ছিলেন না। উনি যখন রাজনীতিতে আসেন 80s-এ, তারপর থেকে ওনার যে একটা নিজস্ব স্টাইল গড়ে উঠেছে, সেটা নিয়ে বিরোধী পক্ষ অনেক সময় অনেক রকম কথা বলেছে, বাট শি নেভার পেড এনি অ্যাটেনশন টু দ্যাট। সো শি ওয়াজ ভেরি জেনুইন এন্ড শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তো ওনার তো আমি এইটুকুই বলতে পারি। বাট এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি হি ইজ ভেরি হাম্বল, যেটা আমি শুনি, হি ইজ ভেরি হাম্বল, হি ইজ ভেরি পোলাইট ইন পার্সোনাল কনভারসেশন। আর বাকিটা ইমেজ বিল্ডিং এর যেটা, সেটা ওনার আশেপাশে যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন, এটা আমার পক্ষে বলা। আপনার পক্ষে এটা দেখবার সুযোগ হয় না যে এটি আসলে মানে তিনি কি আসলে খুব সিম্পল একজন মানুষ কিনা? কারণ তিনি আসলে বিনয়ী, এটা আমি আসলেই শারমিন, আমি একদম বলতে পারবো না, আমি জানি না, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই ওনার সাথে কাজ করার। আচ্ছা, কোনো অভিজ্ঞতা নেই কাজ করার। আপনি মানে খুব ইন্টারেস্টিং, আমি আপনাকে বলি শারমিন, যেদিন বেগম খালেদা জিয়া মারা গেলেন সেই দিনই তো ওনার চেয়ারপারসন হিসেবে উনি কিন্তু মারা গেছেন অ্যাজ আ চেয়ারপারসন অফ বিএনপি। উনি কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত শি ওয়াজ দ্য চেয়ারপারসন। উনি মারা গেছেন ভোর সকালে 6টায় 7টায়। অন দ্যাট ভেরি ডে বিকাল 4টায় আমি বহিষ্কৃত। তো আমার তো 1 মিনিটও কাজ করার অভিজ্ঞতা নাই এই নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে, 1 মিনিটও না। মানে এটা কেমন করে হলো? মানে যেদিনই মারা গেলেন সেদিনই বহিষ্কৃত হয়ে গেলেন? মানে সেদিন তো আসলে মানে অন্যরকম একটা অবস্থা দলে থাকবার কথা, যে চেয়ারপারসন মারা গেছেন, বেগম খালেদা জিয়া মারা গেছেন। দলের অবস্থা ছিল না। এটা খুবই 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 আমি বলবো যে দেখুন, দুষ্টামিরও কিন্তু একটু মানে বুদ্ধিদীপ্ত ভাবে দুষ্টামি করতে হয়। হ্যাঁ, আপনি দুষ্ট, কিন্তু দুষ্টের মধ্যে যদি বুদ্ধিবৃত্তি বিরাট দৈন্যতা থাকে, তাহলে কিন্তু সেই দুষ্টামিটা খুব প্রকট হয়ে সামনে আসে। তো 2 দিন পরে বহিষ্কার করলে আসলে এমন কিছু হইতো না। দ্যাটস ভেরি ফানি আর কি, আমি এটুকুই বলবো। আচ্ছা, মানে দলের আসলে যে অবস্থা থাকবার কথা সেই অবস্থা ছিল না। দলের মধ্যে কি আসলে অপেক্ষা করা হচ্ছিল এরকম যে কখন এই পরিবর্তনটা হবে? সেটা দল বলতে পারবে, আমি অন্তত অপেক্ষা মানে আমি জানি না।
আচ্ছা, I was not a part of the game, so I have no idea. হ্যাঁ, আপনার মানে অনেকগুলো কথাই বেশ আলোচনা, আপনি যেহেতু গণমাধ্যমে খুব সরব, আপনি কথা বলেন এবং সেগুলো খুব আলোচনায় আসে। একটা যেটি এখন আসছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন, সদল বলে ফিরবেন। আপনিও এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি ফেরাটা বাস্তবতা সম্পন্ন, মানে যে পরিস্থিতি দেখছেন দেশে, তাতে কি শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনি একজন আইনজীবীও বটে, আসলে এখানে একটা প্রক্রিয়াগত ব্যাপারটা কেমন সেটি একটা বিষয়, এবং তিনি যদি সত্যিই ফেরেন সেটি কি দেশের জন্য ভালো হবে? দেখুন, আমি আপনাকে বলি, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি এবং প্রতিবারই আমি বলেছি যে আমার সাধারণ জ্ঞান বা কমন সেন্স যেটা, সেটা বলে যে উনি ফিরবেন। কেন ফিরবেন? উনি যদি না ফেরেন তাহলে এই দলটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অলরেডি দলের নেতাকর্মীরা ভীষণ রকম মানে দুর্দশার মধ্যে আছে। আমি তৃণমূলের কথা বলছি, নেতাকর্মী বলতে কিন্তু মন্ত্রী এমপিদের কথা বলছি না। তৃণমূল একদম মানে খুবই দুর্দশার মধ্যে আছে। এক, দুই হলো, আল্লাহ না করুক ওনার বয়স হচ্ছে, উনি যদি দেশের বাইরে মারা যান, পৃথিবীর অন্য কোনো দেশে মারা যান, বাংলাদেশের বাইরে, তাহলে দ্যাট উইল বি দি এন্ড অফ দ্য স্টোরি, এবং ইতিহাসে শেষ হিসেবে লেখা থাকবে যে উনি একজন পলাতক প্রধানমন্ত্রী, স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসেবে ওনার মৃত্যু হয়েছে। এই বাস্তবতাটা উনি মানবেন কিনা, এই চয়েসটা ওনাকে নিতে হবে। স্পষ্ট, তার জন্য, তার দলের জন্য তার ফেরাটা জরুরি, কিন্তু ফেরাটা বাস্তবতা সম্পন্ন কিনা। এখন রাজনীতিতে না আপনাকে কেউ জায়গা করে দেবে না। রাজনীতিতে সুসময় আসবে তবে আমি ফিরবো, এটা বোধহয় কাজ করে না। সুসময়টা বা রাস্তাটা আপনাকেই তৈরি করতে হবে, এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমার যতদূর মনে হয় যে এটা আমি আপনি যতটা না বুঝবো, তার চেয়ে যিনি দলের প্রধান শেখ হাসিনা এবং যার রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আমার চেয়ে কয়েক গুণ বেশি, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা, সরকারি দলনা বিরোধী দলনা মাঠের বিরোধী দল হিসেবে অভিজ্ঞতা, সবকিছুই আমাদের চেয়ে অনেক বেশি। তো এই ক্যালকুলেশন যেটা আপনার আমার আছে, তার চেয়ে বেটার ক্যালকুলেশন নিশ্চয়ই তার কাছেও আছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যে এই দেশটার পেছনে ওনার ফ্যামিলির যে একটা বিরাট ত্যাগ, 15 অগস্টের কথা আমি বলছি, এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে তাদের দলের এবং তার তার পরিবারে তার পিতার যে অবদান, সেগুলোকে যদি ধরে রাখতে হয় তাহলেও কিন্তু ওনাকে ফিরতে হবে। আর ফেরাটা শেখ হাসিনার জন্য যতটা প্রয়োজন, মানে এই সকল কিছু বিবেচনায়, ওনার মন্ত্রী এমপি তাদের জন্য কিন্তু এটা অত প্রয়োজন না। মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে, কিন্তু শেখ হাসিনার জন্য তার পরিবারের সম্মান, তার দলের অস্তিত্ব, তার নিজের ত্যাগ, তার নিজের সংগ্রাম, তার নিজের দলে থাকা মানে সরকারে থাকা, বিরোধী দলে থাকা, সকল কিছু, তার 46 ইয়ার্স এর যে হিস্ট্রি, তার নিজের সকল কিছুর বিবেচনায় কোনো কেউ যদি নাও আসে, শেখ হাসিনার সম্ভবত আমার যেটা হিসাব যে উনি হয়তো আসবেন। আচ্ছা, কিন্তু আসার কোনো প্রক্রিয়া, মানে সেটা আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতারাও কথা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারাও আসলে বলতে পারেন না যে কিভাবে। জিজ্ঞাসা করলে কখনো কখনো বলেন টাইম উইল সে, কোনো প্রক্রিয়া আসলে বোঝা যাচ্ছে না। না না, এটা না বোঝার কি আছে তাও আমি বুঝতে পারছি না। বাংলাদেশ সরকার তো ব্যাকুল, তারা ভারতেও যাবে না যদি না শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়। তার মানে ভারত তার মানে পথ চেয়ে আছে, বাংলাদেশ সরকার রীতিমতো পথ চেয়ে আছে যে কবে শেখ হাসিনা আসবেন। তো আর শেখ হাসিনাও বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবার জন্য ব্যাকুল হয়ে আছেন। তো দুই তরফই তো ব্যাকুল, তাহলে অসুবিধা কি? আরেকটা খুব উদ্ভট কথা বলেছেন তিনি, ডক্টর সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, তিনি বলেছেন যে তারা চায় ধরে নিয়ে আসতে, বেঁধে নিয়ে আসতে, কিন্তু শেখ হাসিনা এখন বলছে তিনি নিজেই ফিরতে চান, আত্মসমর্পণ করতে চান। মানে হয়তো এটি তাদের পছন্দ হচ্ছে না যে তিনি আত্মসমর্পণ করতে আসবেন, তারা ধরে বেঁধে নিয়ে আসতে চায়। এবং এখন এই জন্যই হয়তো ভারতকে বারবার অনুরোধ করছে কিনা সেটারও বিশ্লেষণ আপনি হয়তো বলবেন, যে তাকে ফিরিয়ে দেবার জন্য যে বারবার অনুরোধটা করছে, আহ্বানটা জানাচ্ছে, মানে এটি কি একটা বিশ্লেষণ কিনা? ওনার তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোটা কি সরকারের উদ্দেশ্য, নাকি বিষয়টাকে নিয়ে খেলাধুলা করা সরকারের উদ্দেশ্য? যদি খেলাধুলা হয় তাহলে না, উনি আসলে কিন্তু হবে না।
ভারতকে নিয়ে আসতে হবে, বেঁধে নিয়ে আসতে হবে, প্লেনে দাঁড় করিয়ে নিয়ে আসতে হবে, ফার্স্ট ক্লাসে আনলে হবে না, ইকোনমি ক্লাসে আনতে হবে, ইকোনমি ক্লাসে আনলে হবে না, প্লেনের লেজে বসিয়ে আনতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি নাটক করাই যায়। মানে এখন আপনার উদ্দেশ্য নাটক করা হলে তো আমি সারা দিন নাটক করবো। যেমন ধরেন আমি একটা টক শোতে বলেছিলাম যে 5 জন ভালো সংস্কৃতি কর্মীর নাম বলেন যারা বিএনপি করে, 5 জন ভালো গায়কের নাম বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলেন যারা বিএনপি করে, 5 জন ভালো নজরুল সঙ্গীত গায়ক বিএনপি করে নাম বলেন, 5 জন ভালো নৃত্যশিল্পীর নাম বলেন, 5 জন ভালো অভিনেতার নাম বলেন, 5 জন ভালো কবির নাম বলেন, 5 জন ভালো লেখকের নাম বলেন, 5 জন ভালো সাংবাদিকের নাম বলেন। অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে এবং মননশীল সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বা 5 জন আর্টিস্টের নাম বলেন ফার্স্টে। আপনি পারবেন না ভাই, আপনি দিস্তার পর দিস্তা রিসার্চ করতে পারেন, আপনি পাবেন না। সে কারণে বিএনপির বুদ্ধিবৃত্তিক যে দৈন্যতা, তার ফলে বিএনপির কর্মীরা দেখে অনেকে বলে আমি শেখ হাসিনাকে কি জানি কি ফিরায় আনবার চেষ্টা করছি। আমি করতে গেছি, আমি কি পুলিশ, আমি কি মন্ত্রী, আমি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, আমি কি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, আমি কি প্রধানমন্ত্রী, আমি কি করে শেখ হাসিনাকে ফিরে আসবো? আমি আইনজীবী বটতলার উকিল হিসেবে আমি যেটুকু বুঝি আমি ওইটুক বলি, রাজনীতির একজন কর্মী হিসেবে আমি যেটুকু বুঝি আমি ওইটুক বলি, নাকি ওইটুক তোমাদের মন মতো না হলে বলাও যাবে না, তাই না? তো এই যে ইডিয়টিক কথাবার্তা বিএনপি বলে, আমার মনে হয় যে বিএনপির কিন্তু আমার মনে হয় যে মানে এরকম বোকার মতো কথা বলা ঠিক চুপ থাকাটা বেটার। মুখ বাঁধা ছালার দাম কিন্তু লাখ টাকা। যতক্ষণ পর্যন্ত না তোমার স্টুপিডিটিটা একেবারে দৃশ্যমান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি বরং বেটার ইউ কিপ কোয়াইট। আমি এটাই বলবো, মানে আমি ফিরায় আনতে চাই। আচ্ছা, হাউ ফানি, মানে হু এম আই টু ব্রিং হার ব্যাক এন্ড হাউ ইজ দ্যাট পসিবল? I'm not in charge of home, I'm not in charge of law, I'm not in charge of government. So even if I want to, how can I? আচ্ছা, এটাই বলা হচ্ছে হ্যাঁ যে আপনি ফিরে আনার চেষ্টা করছেন, কিন্তু তিনি যদি ফিরে আসেন বলে আপনার যে ধারণা, তিনি ফিরে আসলে আসলে কি পরিস্থিতি ভালো হবে নাকি সেটি আরো মানে খারাপ কিছু? শুনেন ভাই, এই সরকার যে 3টা অগ্রাধিকার বললেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, 3টাতে অশ্বডিম্ব প্রসব করছে। এর উপরে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, এইটা আমি এই বছরের শুরুতে বলছিলাম, সবচেয়ে বড় বেকায়দায় পড়বে এই সরকার। না পারবে তাকে ফাঁসি দিতে, ফাঁসি না দিলে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কেউ কেউ এমন অবস্থা তৈরি করবে যে দেশে একটা অচল অবস্থা তৈরি হবে। না পারবে তাকে মানে কারাগারে নিতে, কারণ শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়া মাত্রই নেতা কর্মীদের মধ্যে যে একটা উদ্দীপনা তৈরি হবে, সেই উদ্দীপনা সামাল দেওয়ার মতো শক্তি সরকারের আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই, তখনও কিন্তু নমিনেশন হয় নাই। যে বলে নমিনেশন না পেয়ে বলতেছি, তখনও কিন্তু নমিনেশন হয় নাই, নমিনেশনের আলাপও হয় নাই। এটা সম্ভবত 25 সালের এপ্রিল মের কথা, 2025 সালের এপ্রিল মের কথা। আমাদের একটা প্রোগ্রাম ছিল আলোচনা, ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ে উপস্থিত ছিলেন, মেয়ের জামাইও উপস্থিত ছিলেন। এটা একটা মানে ইন্টালেকচুয়াল ফোরাম আলোচনা, মানে অডিয়েন্সের সামনে। সেখানে আমি বলেছিলাম যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে সামলানো নেক্সট টু ইম্পসিবল কাজ। আওয়ামী লীগকে সবসময় বলাই হয় যে তারা বিরোধী দলে থাকবার জন্যই তাদের জন্ম, মানে তারা বিরোধী দল হিসেবে তাদের পারফরমেন্স এরকম। সেটা তারা দীর্ঘ পাকিস্তান আমলে বিরোধী দলে তারা তাদের ভূমিকা পালন করেছেন দীর্ঘ, মানে সেই চিন্তা করে দেখেন, সেই 47 থেকে আরম্ভ করে 71 পর্যন্ত বিরোধী দল। তারপরেও বাংলাদেশ স্বাধীন হবার পরে বিরোধী দল অনেক সময়, অনেকগুলো বছর। বিরোধী দলে আওয়ামী লীগ হচ্ছে একটা আতঙ্কের নাম। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ব্যাক করে এবং ওনার নেতা কর্মীরা তাতে যেভাবে একটা উজ্জীবিত হয়ে পথে নামবে বা ইয়ে করবে, এই পুলিশ আর এই ইয়ে দিয়ে আপনি তাকে সামাল দিতে পারবেন? আপনি তো মাইনাস আওয়ামী লীগই দেশ সামলাইতে পারতেছেন না, আইন শৃঙ্খলা সামলাইতে পারতেছেন না, কোনো কিছুই সামলাইতে পারতেছেন না। তো প্লাস আওয়ামী লীগ যখন মাঠে বিরোধী দল হিসেবে থাকবে, অবস্থা কি দাঁড়াবে আপনি একটু মানুষ পটে কল্পনা করেন তো। আমি এটুকুই বললাম।
তাহলে আসলে কিভাবে না হবে? তাহলে কেন আসলে সরকার এত বারবার মানে শেখ হাসিনাকে ফেরানোর আবেদন করছে? আপনি অবশ্য নাটক শব্দটাও ব্যবহার করছিলেন, কারণ এইটা প্রশ্নটা এভাবে করবার একটা বিশেষ কারণ হচ্ছে, ধরেন 14-15 তারিখের মানে খবরের কাগজগুলো যদি দেখি, তাহলেও দেখছিলাম যে তারেক রহমান ভারতে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেরকম প্রস্তুতি চলছে বা প্রস্তুতি শেষের দিকে, এরকম নানান রকম আলোচনা, সময়টাও নিয়ে আলোচনা হচ্ছিল, কখনো 21শে আগস্টের কথা হচ্ছিল বা প্রথম মানে এই সপ্তাহের মধ্যে যাবেন, এরকম খবর আসছিল। তারপরে দেখা গেল যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা বেশ শক্ত ভাষায় বললেন যে তিনি যেতে পারবেন না, গেলে দেশের মানুষের সাথে গাদ্দারি হবে, এরকম কথা বললেন। এবং তারপরে দেখা গেল আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হচ্ছে যে তারেক রহমান যাবেন, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, মানে সহায়ক পরিস্থিতি হলে তিনি যাবেন, এরকম একটা কথা বলা হলো। আসলে তিনি ভারতে যাবেন, ভারতে যাওয়ার জন্য শর্ত কি আসলেই শেখ হাসিনা ফিরিয়ে দেওয়া? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এত জোর তাহলে কেন দিচ্ছেন? আপনি যে বিশ্লেষণটা দিলেন সেটি তো তারাও জানেন, তারাও বোঝেন। এই বিষয়ে তারেক রহমান সাহেব আমার সাথে আলাপ করেন, তো ওনার মনের ভিতরে কি আছে এটা একমাত্র উনি জানবেন, ওনার কাছের ব্যক্তিরা জানবেন, আমি জানি না। আমি একজন অবজারভার হিসেবে আমি যা দেখি আমি আপনাকে তাই বললাম। আমার ক্যালকুলেশনে যদি একটা শর্ত দেয়া হয় ভারতে যাওয়া, সেটা হচ্ছে কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারে, এইটুকুই বললাম। আচ্ছা, শোনেন, তারেক রহমান সাহেব 17 বছর এক্সাইল ছিলেন লন্ডনে, শেখ হাসিনা যান নাই লন্ডনে। উনি কি এগুলা তাল বাহানা করছেন তারেককে ফেরত না দিলে লন্ডন যাব না? এইসব বাহানা আমার কাছে ভাই বাহানা, আর বুঝছো কথা আমার সাথে কেউ শেয়ার করে নাই, আমি জানি না। তাহলে কি আপনার কি মনে হয়, বা যদি এটাও কি কোনো জানেন কিনা, তারেক রহমান কি যাচ্ছেন ভারতে? ভারতে যাচ্ছেন? আমার কি মনে হয় আমি বলে দিলাম, না, না। যদি ভারত হ্যাঁ, ভারতে যাচ্ছেন। একদম হয় যে কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত আসতেই দিবে না, শেখ হাসিনা প্লেনে চললেও ভারত প্লেন থেকে টেনে শেখ হাসিনাকে নামায় রাখবে, তাহলেই কেবলমাত্র সম্ভবত বাংলাদেশ সরকার ভারত দখলে যাবে। আচ্ছা, আচ্ছা। ভাই শুনেন 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 হ্যাঁ। ভাই শুনেন, ধরলাম শেখ হাসিনার কাছে পাসপোর্ট নাই, সরকার ক্যান ইস্যু আ ট্রাভেল পাস নাও at this moment. And Sheikh Hasina, if she really wants to come back, she can come back tomorrow. That's all I can understand. Rest, আপনারা চিন্তা করে বলেন, চিন্তা করে নিজেদের উত্তর নিজেরা খোঁজেন। এখন তারেক রহমান যাবেন কিনা, আপনার এই বিষয়ে আপনার মানে বিশ্লেষণ কি? আমি জানি না। আচ্ছা, আপনি জানেন না। আমি জানি না, দুই রকম চাপ আছে, যেই চাপ জয়ী হয়। জামাতের নিয়ত নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা আছে টেকনিক্যাল কারণে কতদিনে করতে পারতো এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু করতে চায় কিনা এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। জামাত ইসলাম যদি ক্ষমতায় যেত বা থাকতো, তখন কি আপনার এই কষ্টটা থাকতো আপা? তখন কি আপনার এই কষ্ট থাকতো, মানে বিশ্বাস করতে যে বিচারটা হবে না? মানে আমি জামাত ইসলামকে বললাম যে ক্ষমতায় বিএনপি নাই, ওকে, জামাত ইসলাম ক্ষমতায়, এবার আপনি বলেন জামাত ইসলামের উপর কি আপনার সেই আস্থার জায়গাটা আছে যে তারা বিচারটা করতো? জামাতের নিয়ত নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা আছে টেকনিক্যাল কারণে কতদিনে করতে পারতো এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু করতে চায় কিনা এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। তার মানে বিএনপি চায় কিনা এটা নিয়েও আপনার প্রশ্ন না, আমি আসলে এটা বলি নাই। না না, আমি বলেছি যে বাংলাদেশের যে ইতিহাস, সেখানে এই যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর, আমি আবার বলি একই কথা বলেছি, রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর কি হয়েছে পিছনে, এগুলো মানুষের সামনে আসে না। আমি যদি আপনাকে একজনকে বিচার করে আমি ঝুলাই দিলাম, বিচার করতে চাওয়ারও মানসিকতা ছিল না। মানে আপনার আমার যে স্পষ্ট প্রশ্ন যদি আমি করি আপনাকে, সেটি হলো যে এইটা কি আসলে আমাদের এক ধরনের সংস্কৃতি যে ক্ষমতায় যে সরকারই যাক না কেন, হোক সে আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাত ইসলাম বা জাতীয় পার্টি, মানে আপনার আসলে অনাস্থার জায়গাটা বা অবিশ্বাসের জায়গাটা এরকম যে বাংলাদেশের সংস্কৃতি এরকম যে ক্ষমতায় যাওয়ার পরে আসলে বিচারটা পাওয়া যায় না। তার মানে জামাতও যদি ক্ষমতায় থাকতো, আপনি এখন যেটা হয় না সেটা তো বলে লাভ নাই। না, এই যে আমি আপনাকে যোগ করি, আপনার কষ্ট, রাশেদ খান যে প্রশ্নটি আপা আপনাকে করলেন, রাশেদ খান, সেটি হচ্ছে যে জামাত থাকলে আপনার অন্তত আস্থাটা কাজ করতো। হ্যাঁ, নিয়তটা ঠিক ছিল, নিয়তটা নিয়ে আপনার একটা ইয়ে ছিল। কিন্তু আমাকে বলতে যে হত্যাকারী, তাদের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী ছিলেন কিন্তু জামাতের একজন নেতা শিশির মনির, তাদের বেল করিয়েছিলেন। এটার ব্যাখ্যা উনি দিয়েছেন, শিশির মনির বারবার দিয়েছেন, উনি দিয়েছেন, কিন্তু তারপরেও আপনার বিশ্বাস কাজ না। আপনি যদি এরকম রাশেদ খান আপনার কাছে আমি শেষ করি, দেখেন প্লিজ, আপা কিন্তু এখানে নিরপেক্ষ নন, তিনি অবশ্যই একটা দলকে তিনি সাপোর্ট করেন। না না, নিরপেক্ষ এই জায়গায় কেউ না, আমি ওনা, বলতে তিনি অবশ্যই একটা দলের পক্ষে,
এবং একটা দল তো অবশ্যই বাংলাদেশের পক্ষে। তো তার কথা, তার বক্তব্য শুনলে অবশ্যই একজন সাংবাদিক এবং আমি রাজনীতিক, আমাদের অবশ্যই আমরা এতটুকু অন্তত বোধগম্যতা আছে যে আপা আসলে কার পক্ষে বলছেন। অবশ্যই জামাত ইসলামের পক্ষে বলছেন এবং তিনি বলতেই পারেন। তবে আমি মনে করি এই বলাটা দলের পরিচয়ে যদি বলা যায় সেটি আসলে আরো বেশি ভালো হয়। এজন্য আমি আপার কাছে অনুরোধ করব যে তিনি, আমরা লাইভেই তো আপা বললেন না পরিচয়টা আমি পাইনি। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো পেতে পারেন ব্যক্তিগতভাবে, লাইভে পরিচয়টা আসেনি। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু আমার কথা হলো যে যারা বিশ্লেষণ করেন তাদেরকে নিরপেক্ষ জায়গায় বসার চেষ্টা করতে হয়, যদিও শতভাগ নিরপেক্ষ হওয়া যায় না। আমি অস্বীকার করেননি যে তিনি রাজনীতি বলছি যে জামাত ইসলাম ক্ষমতায় থাকলে তিনি ওই আস্থার জায়গাটা হারাতেন না, কিন্তু বিএনপি ক্ষমতায় তিনি আস্থার জায়গাটা হারাচ্ছেন। এই জন্য আমি আগে তার রাজনৈতিক পরিচয়টা জানার চেষ্টা করলাম যাতে করে আমার বক্তব্য দিতে সহজ হয়। এখন আসি, দেখেন আপা যেটি বললেন সেটি হলো যে মানে আশাবাদী হতে কষ্ট হয়, তার মানে তিনি আশাবাদী আছেন যদি আগামীতে জামাত ক্ষমতায় যায় এই বিচারগুলো করবে। এই জন্য আমি বলবো যে ঠিক আছে, আপনারা জামাত ইসলামকে ক্ষমতায় আনেন, কিন্তু ক্ষমতায় আনার আগেই যে সরকার ক্ষমতায় আছে তার কাছ থেকে কি আপনি দাবিটা আদায় করতে পারেন না? তার উপরেও আপনি আস্থা রাখতে পারেন? আমি এই কথা এই জন্য বলছি যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে এবং বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। বর্তমানে যারা বিরোধী দল তারা গণঅভ্যুত্থানের বিরোধী দল, তারা কিন্তু প্রত্যেকেই গণঅভ্যুত্থানের। তার মানে কি আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে এই বাংলাদেশের পরিবর্তন মাস্ট হবে। আপনি জামাত ইসলাম, ন্যায় বিচারও পাবেন। আপনি জামাত ইসলাম, আপনি মনে করছেন যে বিএনপি এই কাজ করবে না, সুতরাং বিএনপি হটাও। আপনি বিএনপি ক্ষমতায় বসার আগেই আপনি আগের দিন বিএনপির বিরুদ্ধে শপথ নেওয়ার আগের দিন আপনি আন্দোলন করলেন, আপনি কি সহযোগিতা করবেন? আর আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র সরকারের দায়িত্ব, জনগণ হিসেবে, বিরোধী দল হিসেবে আপনার দায়িত্ব নাই? এদেশে শুধুমাত্র ভালো সরকারি দল ক্ষমতায় গেলেও তারা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো বিরোধী দল পাচ্ছেন। জামাত ইসলাম কি আসলে বিএনপির জন্য ভালো কোনো অপোজিশন? জামাত ইসলাম আমরা তার নিদর্শন পাচ্ছি না। আচ্ছা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দল না, আমি শেষ করি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতা, এবং এটি নিয়ে তারও প্রশ্ন নাই, তিনি বলেছেন যে একজন তারেক রহমান কি সব পারবেন? আমার কথা হলো যে একজন তারেক রহমান ওই মন্ত্রী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, এদেশের নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, ওই একজন যদি এত কিছুর পরিবর্তন করতে পারে, বাংলাদেশে এই প্রথম প্রটোকল ছাড়া প্রধানমন্ত্রী চলছে এবং সবাই নয়টায় সরকারি আপনি জ্যাম দেখতেছেন, এই জ্যামের সাথে প্রধানমন্ত্রী ওই জ্যামের সাথে বসে থাকবে বাংলাদেশে, এটা আপনি কখনো কল্পনা করতে পেরেছিলেন? এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তার বাবা মায়ের নাম স্মরণ করবেন না, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? আবার পেছনে ছবি টাঙিয়ে লাগবেন, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? এবং 9টায় অফিস করে তিনি রেকর্ড করবেন। দেখেন এখন সচিবরা, অন্যান্য কর্মকর্তারা, তারা এখন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই যে সবাইকে ফাংশনাল করা, এই কাজটা জনাব তারেক রহমান করেছেন এবং তার এই নেতৃত্বের কারণে বাকিরা তাকে অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে যদি পরিবর্তন হয়, বিরোধী দলও ফাংশনাল। আমি শেষ করি, বাংলাদেশে যতটুকু পরিবর্তন হয়েছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে, এবং এখন বাংলাদেশে যে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে সেইটা জনাব তারেক রহমানের হাত ধরে, যেটি জামাত ইসলাম কখনোই কল্পনা করতে পারে নাই। বাংলাদেশে দেখেন বিএনপি যে ক্ষমতায় আসলো, বিএনপি কি সংস্কারের বক্তব্য ছাড়াই ক্ষমতায় আসলো? জামাত তো নিজেদেরকে অনেক বেশি সংস্কারপন্থী হিসেবে দাবি করে, কিন্তু নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের সময় ওই ফ্যাসিবাদী জামানায় আমরা তো জামাতের কাছ থেকে কোনো এরকম 31 দফা 32 দফা সংস্কারের প্রস্তাবনা পাই নাই। যে দল, আমি শেষ করি প্লিজ, আমাকে শেষ করতে দেন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, যে দল ক্ষমতায় রয়েছে, ক্ষমতায় যাওয়ার আগেই তার পরিকল্পনা প্রকাশ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি যা বলেছিলেন তার থেকে আরো বেশি করতেছেন, যেটা আপনার মাথায় ছিল না, যেটা তিনি তার পুস্তকে তো লেখেনই নাই, যেটা তার চিন্তার মধ্যে পরিকল্পনা। আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। তিনি এসেই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমি এতটুকু বলতে চাই আপা আপনাকে, জামাত ইসলাম কল্পনাই করতে পারবে না যে জনাব তারেক রহমানের কি প্ল্যান আছে। আপনারা শুধু টকশোতে এসে এবং ওই বিক্ষোভ মিছিল করে আপনারা শুধু হতাশা ব্যক্ত করবেন। এই দেশের জনগণ তারেক রহমানকে গ্রহণ করেছে, তারেক রহমানের হাত ধরেই এদেশের উন্নতি হবে, এই দেশের পরিবর্তন হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে। আপনি যা প্রত্যাশা করছেন সেটা জামাত ইসলামের নেতৃত্বে হবে না, সেটা তারেক রহমানের নেতৃত্বে হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। তো কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছু জায়গায় জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজে এই রকমের একটা অপকীর্তি করা রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত